आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য গল্প স্বর্ণপর্ণী। আজকের স্বর্ণপর্ণী গল্পের লাইন ধরে ব্যাখ্যা করা শুরু হবে। এর আগের ক্লাসগুলোর মতো চ্যাপ্টার যখন লাইন ধরে আলোচনা শুরু করি তখনই যে সমস্ত লাইন থেকে প্রশ্ন হবে ওই লাইনগুলো দাগ দিতে বলবো। আজকেরও তাই বলছি, যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে ওই লাইনগুলো দাগ দিতে বলবো, সাথে সাথে দাগ দিয়ে নেবে বইতে। আর ওই প্রশ্নগুলো থেকে, ওই লাইনগুলো থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো বলে দেব, উত্তরগুলো খুব তাড়াতাড়ি লিখে রেখো। আমাদের আজকের ক্লাসে স্বর্ণপর্ণীর লাইন ধরে ব্যাখ্যা শুরু হবে। আগামী কয়েকটা ক্লাসে এই গল্পের লাইন ধরে ব্যাখ্যা করে শেষ করা হবে। স্বর্ণপর্ণী। 16ই জুন আজ আমার জন্মদিন। এই যে আজ আমার জন্মদিন, এটা থেকে প্রশ্ন আসবে, কিন্তু এমসিকিউর প্রশ্ন আর উত্তর হবে কত তারিখ? 16ই জুনটাকে তোমরা তাই ব্র্যাকেটে রাখো। এমসিকিউর প্রশ্নের উত্তর ব্র্যাকেটে রাখো 16ই জুনকে। আজ আমার জন্মদিন। কার জন্মদিন? শঙ্কুর। প্রফেসর শঙ্কুর জন্মদিন। ভুল করে কেউ কেউ লেখকের জন্মদিন লিখে ফেলতে পারে। লেখকের নাম কি? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। তাহলে সত্যজিৎ রায়ের জন্মদিনের কথা এখানে বলা হয়নি, শঙ্কুর জন্মদিনের কথা বলা হয়েছে। শঙ্কু ডায়েরি লিখতে লিখতে এগুলোকে উল্লেখ করেছেন। হাতে বিশেষ কাজ নেই। জন্মদিনের দিন হাতে বিশেষ কাজ নেই। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, তার মানে আবহাওয়াটা একটু অন্যরকম। বাইরে গিয়ে কাজকর্মের সেরকম কোনো ব্যস্ততা বা তাড়া নেই। সময়টা কিভাবে কাটবে সেটাও বুঝতে পারছে না, খুব একটা কাজ তার হাতে নেই। জন্মদিন বলে কথা, পরিবারের সেই অর্থে তো লোকজন কেউ নেই। পোষা বিড়াল নিউটন আর প্রহ্লাদ। বউ বাচ্চা থাকলে একটা বিরাট ধুমধাম করে পার্টি দিতে পারতো শঙ্কুর জন্মদিনে। কিভাবে সময় কাটবে বুঝতে পারছে না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি বৈঠকখানায় আমার প্রিয় আরাম কেদারাটায় বসে কড়ি কাঠের দিকে চেয়ে আকাশ পাতাল ভাবছি। কড়ি কাঠ কোনটি? স্যার, বাড়ির ছাদ ধরে রাখার জন্য লম্বা শক্ত কাঠ। রাইট, বাড়ির ছাদটাকে ধরে রাখার জন্য একদিক থেকে আর একদিকে সাপোর্ট হিসেবে দেওয়া থাকে মোটা শক্ত লম্বা কাঠ, যাকে কড়ি কাঠ বলা হয়। সেই কড়ি কাঠের দিকে চেয়ে আছে, ভাবছে আকাশ পাতাল। এই যে ভাবনা, এটা একটা বাগধারা। আকাশ পাতাল ভাবা মানে কি ধরনের ভাবনা? বিশাল ভাবনা, বিরাট ভাবনা। এটা ওটা নানা ধরনের ভাবনা তার মাথায় আসছে। আর আরাম কেদারাটায় বসে, আরাম কেদারা ইজি চেয়ার। আর কোথায় বসে আছেন না? বৈঠকখানায়। বৈঠকখানাকে ব্র্যাকেটে রাখো, ড্রয়িং রুম, বসার ঘর। বৈঠকখানাকে ব্র্যাকেটে রাখো, আরাম কেদারাটাকে ব্র্যাকেটে রাখো। আর কড়ি কাঠের কথা এর আগে বোমযাত্রী ডায়েরিতে ছিল, মনে পড়ছে? হ্যাঁ স্যার। কড়ি কাঠ থেকে একটা টিকটিকি কোথায় পড়েছিল? ল্যাবরেটরির কড়ি কাঠ থেকে একটা টিকটিকি কোথায় পড়েছিল? স্যার অ্যাসকর্বিক অ্যাসিডে। স্যার কার্বনিক অ্যাসিডে স্যার। কোন অ্যাসিডের শিশিতে? বাইকর্নিক অ্যাসিড। কি, তাই তো? হ্যাঁ স্যার। বাইকর্নিক অ্যাসিডের শিশিটার উপরে পড়ায় বাইকর্নিক অ্যাসিড গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল কোন পাউডারের দিকে? সব ভুলে খেয়ে ফেলেছে। এতগুলো স্টুডেন্টের মধ্যে কারোর মাথায় নেই প্যারাডক্সাইড পাউডারের দিকে। আর দুটোর কন্ট্যাক্ট হলে বিরাট একটা ধামাকা, বিস্ফোরণ। যাই হোক, কড়ি কাঠের কথা আগে ছিল, এখানেও শঙ্কু কড়ি কাঠের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবছে। বৃদ্ধ নিউটন আমার পায়ের পাশে কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে। বৃদ্ধ নিউটন কে? শঙ্কুর পোষা বিড়াল পায়ের কাছে
বসে আছে কুণ্ডলী পাকিয়ে, এরকমভাবে গোল হয়ে কুণ্ডলী পাকিয়ে ঘুমোচ্ছে। ওর বয়স হলো 24। নিউটনকে ব্র্যাকেটে রাখো 24, এই কথাটাকে ব্র্যাকেটে রাখো। তাহলে নিউটনের বয়স 24। বিড়াল সাধারণত 14-15 বছর বাঁচে। 14-15 বছরকে ব্র্যাকেটে রাখো। সাধারণত 14-15 বছর বাঁচে, যদিও কোনো কোনো ক্ষেত্রে 20 বছর বেঁচেছে এমনও শোনা গেছে, কিন্তু সংখ্যায় সেটা হাতে গোনা। সাধারণত মানুষ কত বছর বাঁচে? গড় আয়ু এখন একটু বেড়েছে আগের থেকে, তাই না? 70-80 বছর মানুষ তো বাঁচেই, এরকম তো হামেশাই শোনা যায় কি না? হ্যাঁ স্যার, শোনা যায়। কিন্তু 100 পার করেছে, 100 বছরের উপরে 110, 120, এগুলো তো হাতে গোনা, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বিড়াল সাধারণত বাঁচে 14-15 বছর, কিন্তু 20 বছর বেঁচেছে এমন শোনা যায়, কিন্তু সেটাও সংখ্যায় খুব কম। এখানে দেখা যাচ্ছে নিউটন আবার এখনও পর্যন্ত 24 বছর বেঁচে রয়েছে। নিউটন যে এত বছর বেঁচে আছে তার কারণ হলো আমার তৈরি ওষুধ মার্জারিন। দাগ দাও, নিউটন যে এত বছর বেঁচে আছে এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। নিউটনের এত বছর বেঁচে থাকার কারণ কি? আর মার্জারিনকে ব্র্যাকেটে রাখো। তাহলে প্রফেসর শঙ্কুর তৈরি করা আবিষ্কৃত ওষুধ বিড়ালের আয়ু বৃদ্ধি করার জন্য, বেশি বছর বাঁচিয়ে রাখার জন্য, নাম হচ্ছে মার্জারিন। মার্জার থেকে মার্জারিন। মার্জার মানে কি বলেছিলাম? বিড়াল। মার্জার মানে বিড়াল, তাহলে বিড়ালকে বাঁচিয়ে রাখার যে ওষুধ মার্জারিন। নিউটনকে ছাড়া আমি যে কত একা হয়ে পড়ব সেটা ভেবেই আমি অনেক গবেষণার পর আজ থেকে বছর 10 বছর আগে এই ওষুধটা তৈরি করি। 10 বছর আগে ব্র্যাকেটে রাখো। তাহলে জন্মদিনের দিন বসে আকাশ পাতাল ভাবছে, আর সেই জন্মদিনের দিন থেকে বিগত 10 বছর আগে ওষুধটা তৈরি করেছিল। সেই ওষুধটা তৈরি করার পেছনে কারণটা তো আমরা বুঝতে পারলাম যে প্রফেসর শঙ্কু তো অবিবাহিত, তার জীবনের সংরক্ষণের সঙ্গী বলতে তার এই পোষা বিড়াল নিউটন, আর তার ভৃত্য কে? প্রহ্লাদ। এতটাই নির্ভরশীল, এতটাই সঙ্গী হয়ে উঠেছে নিউটনকে ছাড়া একা হয়ে পড়বে এটা ভেবেই কিন্তু তিনি কষ্ট পাচ্ছিলেন। এই জন্য বিড়ালের জন্য মার্জারিন এই ওষুধটা তৈরি করেছে, এবং সেটার প্রয়োগে ও 24 বছর বেঁচে রয়েছে। আমি বললাম আকাশ পাতাল ভাবছি, বললো না আকাশ পাতাল ভাবছি, হ্যাঁ এটা ওটা নানা ধরনের কথা ভাবছি, কিন্তু আসলে ভাবছি পুরনো দিনের কথা। এই লাইনটা দাগ দাও। আমি ভাবলাম আকাশ পাতাল ভাবছি, কিন্তু আসলে ভাবছি পুরনো দিনের কথা। এই লাইনটা পুরোটা দাগ দাও, প্রশ্ন লেখো। কে পুরনো দিনের কোন কথা ভাবছিলেন? এটা 1+4, এটা 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন, স্টার দিয়ে রাখো, এটা লিখতে হবে। এই যে পুরনো দিনের কথা ভাবছে এই বয়সে, যেটা স্বাভাবিক, অর্থাৎ যে বয়সে শঙ্কু দাঁড়িয়ে রয়েছে এই বয়সে পুরনো দিনের কথা ভাবা, স্মৃতিচারণা, এগুলো স্বাভাবিক। কারণ একটা বয়সের পরে বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে গেলে মানুষ তখন স্মৃতিচারণায়ও নিজেকে ডুবিয়ে রাখে, স্মৃতি থেকে নিজেরা বেঁচে থাকার রসদ পায়, সঙ্গী হয়ে যায় স্মৃতি। 50-52 বছর আগে আমাকে লেখা বাবার চিঠিগুলো আমি কালই পড়ছিলাম। 50-52 বছর আগে আমাকে লেখা বাবার চিঠিগুলো আমি কালই পড়ছিলাম। তার মানে শঙ্কুর এখন যা বয়স, এখন থেকে 50-52 বছর আগে তার বাবা শঙ্কুকে যে চিঠি লিখেছিল সেই চিঠিগুলো পড়ছে, সেখান থেকেই তার মন চলে যাচ্ছে অতীতের দিকে, অতীতের নানান ভাবনার মধ্যে। 50-52 বছর আগে, এটাকে ব্র্যাকেটে রাখো। সেগুলোর কথা ভেবেই মনটা অতীতের দিকে চলে যাচ্ছে। নানা কারণে বেশ প্রসন্ন বোধ করছি, একে জন্মদিন, মনটা বেশ প্রসন্ন, খুশি ভালো লাগছে। নানা কারণে, বিশেষ করে প্রসন্নতার কারণ, আনন্দিত হওয়ার কারণ তার সাফল্যের কথা ভেবে, তার সাফল্যের স্মৃতিচারণের কথা ভেবে, জীবনে অনেক আবিষ্কারের কথা ভেবে।
সাফল্যের স্বাদ আমি পেয়েছি আমার জীবনে, তাতে সন্দেহ নেই। প্রচুর সাফল্য পেয়েছে শঙ্কু, এটা সন্দেহ নেই। কোনো ভারতীয় বিজ্ঞানী দেশে বিদেশে এত সম্মান পেয়েছে বলে তো মনে হয় না। প্রফেসর শঙ্কুর মতো এত সম্মান, এত আবিষ্কারের কারণে এত সম্মান, এত মর্যাদা, এত খ্যাতি যশ একজন ভারতীয় বিজ্ঞানী হিসেবে অন্য কেউ সেভাবে পেয়েছে বলে শঙ্কুর তা মনে হয় না। আমার খ্যাতি প্রধানত ইনভেন্টার বা আবিষ্কারক হিসেবে, ইনভেন্টার বা আবিষ্কারক হিসেবে শঙ্কু খ্যাতি পেয়েছিল। তাহলে শঙ্কু আবিষ্কারক, বিজ্ঞানী, এছাড়াও শঙ্কু একজন অধ্যাপক। এ ব্যাপারে টমাস অ্যালভা এডিসনের পরেই যে আমার স্থান, ব্র্যাকেটে রাখবে, টমাস অ্যালভা এডিসন। টমাস অ্যালভা এডিসন কে, তার সম্পর্কে কি জানা যায়? কে পারবে বলো? স্যার একজন আমেরিকান বৈজ্ঞানিক। কি আবিষ্কার করেছেন? বাবা গরম লাগছে। একজন আমেরিকার বৈজ্ঞানিক কি আবিষ্কার করেছেন? বাল্ব। লাইট। হ্যাঁ, লাইট, বাল্ব, আলো। টমাস আলভা এডিসনের এই যে বিস্ময়কর আবিষ্কার, এই আবিষ্কার সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছে, যুগান্ত সৃষ্টি করেছে বিজ্ঞানের ক্ষেত্রে। তো তারপরেই কার স্থান? আমার মানে প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কুর স্থান। সেটা 5টি মহাদেশে স্বীকৃত হয়েছে। 5টা মহাদেশ স্বীকার করেছে যে টমাস আলভা এডিসনের পরেই প্রফেসর শঙ্কুর নাম, জায়গা, স্থান। এখন ঘটনা হচ্ছে, প্রফেসর শঙ্কু কি কোনো বাস্তব চরিত্র নাকি? না স্যার। এটা কাল্পনিক চরিত্র, কল্পবিজ্ঞানের চরিত্র। লেখক সত্যজিৎ রায়ের আঁকা কল্পবিজ্ঞানের এক অসাধারণ সৃষ্ট চরিত্র হলো প্রফেসর শঙ্কু। আর এই প্রফেসর শঙ্কুর যে আবিষ্কার, তার যে উদ্ভাবনা, সারা বিশ্বময় খ্যাতি, এটা কল্পবিজ্ঞানের যে ধারণা, কল্পবিজ্ঞানের যে কাহিনী, সেই অনুসারে ধরা হচ্ছে এতটা প্রচার, এতটা খ্যাতি, এতটা যশ পেয়েছে যে টমাস অ্যালভা এডিসনের পরেই যার স্থান রয়েছে। দাগ দেবে, সেটা 5টি মহাদেশেই স্বীকৃত হয়েছে। দাগ দাও, প্রশ্ন লেখো, 5টি মহাদেশে কি স্বীকৃত হয়েছে? 5টি এই যে সেটা 5টি মহাদেশেই স্বীকৃত হয়েছে। প্রশ্ন, 5টি মহাদেশে কি স্বীকৃত হয়েছে? প্রশ্ন লিখেছ? 5টি মহাদেশে কি স্বীকৃত হয়েছে? তাহলে 5টি মহাদেশে স্বীকৃত হয়েছে। টমাস অ্যালভা এডিসনের পরে প্রফেসর শঙ্কুর স্থান আবিষ্কারক বা ইনভেন্টর হিসেবে। আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরি করছিলাম। এই লাইনটা দাগ দাও। আমার ইনভেনশনের মানে আবিষ্কারের একটা তালিকা, শঙ্কুর আবিষ্কারের তালিকা শঙ্কু মনে মনে তৈরি করছিল। দাগ দাও, প্রশ্ন লেখো। শঙ্কুর আবিষ্কারের তালিকায় কি কি আবিষ্কারের কথা বলা হয়েছে বা ছিল? শঙ্কুর আবিষ্কারের তালিকায় কোন কোন আবিষ্কারের কথা বলা হয়েছে? প্রথম হলো মিরাকিউরাল। মিরাকিউরাল স্বর্ণপর্ণী গল্প আমরা পড়ছি, যেখানে মিরাকিউরালের কথা আছে। মিরাকিউরাল, যার পুরো নাম কি বলো? সম্পূর্ণ নাম কি মিরাকিউরালের? মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস। এটা মুখস্থ করতে বলেছিলাম। মিরাকিউরাল পুরো নাম মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস, বাংলা নাম সর্বরোগ নাশক বড়ি। এটা আবিষ্কারের কৃতিত্ব কেন আমি একা দাবি করতে পারি না, সেটা যথাস্থানে বলবো। কেন প্রফেসর শঙ্কু এই মিরাকিউরালের আবিষ্কারের কৃতিত্ব একা দাবি করতে পারে না, পরে যথাস্থানে বলবে বলেছে, কিন্তু আমরা জানি। আমাদের গল্প তো পড়া হয়ে গেছে, জানি কি না? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ, তো এই লাইনটাকে দাগ দিয়ে স্টার মার্ক দাও। এটা 5 নম্বরের প্রশ্ন হবে। প্রশ্ন লিখে রাখো।
এই যে ব্র্যাকেটে যে লাইনটা আছে, এটা আবিষ্কারের কৃতিত্ব কেন আমি একা দাবি করতে পারি না, সেটা যথাস্থানে বলবো। প্রশ্ন লেখো, কোনটি আবিষ্কারের কৃতিত্ব কে কেন একা দাবি করতে পারেন না? কে কোনটি আবিষ্কারের কৃতিত্ব কেন একা দাবি করতে পারেন না? কে কেন দাবি করতে পারেন না, আর কোনটি আবিষ্কারের কৃতিত্ব? কে কেনর জন্য 1 1 2 নাম্বার 2 মার্কস, আর কেন একা দাবি করতে পারে না তার জন্য 3 নাম্বার। তাহলে আমরা তো জানি মিরাকিউরাল আবিষ্কারের কৃতিত্ব শঙ্কুর একার নয়। একার কি না স্যার। মানে মিরাকিউরালের কথা যার কাছ থেকে শুনেছেন এই আবিষ্কারের কৃতিত্ব তার উপরেও কিছুটা বর্তায়। যাদের যাদের সাহায্য নিয়ে মিরাকিউরালকে সন্ধান করে আনতে পেরেছেন, তারপরে বাগানে সেই মিরাকিউরাল গাছের একটা গাছ থেকে মোট 11টি গাছের যে সংখ্যা বৃদ্ধি হয়েছে, সব কিছুতে যাদের যাদের হস্তক্ষেপ রয়েছে তারা প্রত্যেকে কিন্তু মিরাকিউরাল আবিষ্কারের পেছনে তাদের যে কৃতিত্ব দাবি করবে। একা শঙ্কুর দ্বারা সেটা সম্ভব হয়নি। হয়েছে কি না স্যার। তাহলে আমাদের বলতে হবে যে কারা কারা এই মিরাকিউরাল আবিষ্কারের পেছনে ছিল, সবাইকে বলতে হবে। বলার পরে সিদ্ধান্তে আসতে হবে যে এতজন ছিল তাই শঙ্কু একা এই মিরাকিউরাল আবিষ্কারের কৃতিত্ব দাবি করতে পারে না। সেটা যথাস্থানে বলবে, মানে গল্প যত এগিয়েছে পরে বলা হয়েছে। মিরাকিউরালের পরে এলো অ্যানাইহিলিন পিস্তল। অ্যানাইহিলিন পিস্তলকে ব্র্যাকেটে রাখো। অ্যানাইহিলিন পিস্তল, এই পিস্তলের কাজ কি? এই পিস্তলের কাজ কি? শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে দাও। হ্যাঁ, শত্রুকে নিহত না করে, শত্রুকে আঘাত না করে নিশ্চিহ্ন করে দেবে, মানে একদম ভ্যানিশ, উধাও। আমার অ্যাডভেঞ্চারপূর্ণ জীবনে অনেকবারই চরম সংকটে পড়তে হয়েছে। শঙ্কুর জীবনটা অ্যাডভেঞ্চারময়, একবারে রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ। নতুন কিছু আবিষ্কারের নেশায় কত অজানা জায়গায় শঙ্কু পৌঁছেছে। তার আবিষ্কারের কত বাধা এসেছে, সেই বাধাগুলোকে পেরিয়ে সাফল্য পেয়েছে শঙ্কু। তার মানে তার জীবনটা অ্যাডভেঞ্চারে পূর্ণ। তার অ্যাডভেঞ্চারপূর্ণ জীবনে তাকে অনেকবার এরকম চরম সংকটে বা বিপদের মুখোমুখি পড়তে হয়েছে। এই জন্য আত্মরক্ষার জন্য একটা অস্ত্রের প্রয়োজন আছে। অথচ আমি রক্তপাত সহ্য করতে পারি না। হ্যাঁ, রক্তপাত দেখে শঙ্কুর কষ্ট হয়, রক্তপাত সহ্য করতে পারে না। অথচ শত্রুকে কি করতে হবে না, হটাতে হবে, পরাজিত করতে হবে, সরাতে হবে, শাস্তি দিতে হবে। তার জন্য এরকম একটা পিস্তল বানিয়েছে, যে পিস্তলটা ব্যবহার করলে শত্রুকে নিহত করে না, একদম নিশ্চিহ্ন করে দেয়। হ্যাঁ, এরকম একটা পিস্তল যদি আমার থাকতো, এরকম যদি পিস্তল আমার থাকতো, এখান থেকেই যারা অমনোযোগী, কনসেন্ট্রেট করছে না, এখান থেকেই ভ্যানিশ করে দেবো। যদিও আমার হাতে রিমোট আছে, টুক করে লেফট করিয়ে দিতে পারি, কিন্তু ভ্যানিশ করে দেবো, ভ্যানিশ। কথা না শুনলো। এরপরে এলো এয়ার কন্ডিশনিং পিল। ওই এয়ার কন্ডিশনিং পিলটা আমার দরকার কি না এখন বলো? হ্যাঁ স্যার, দরকার। ফ্যান বন্ধ করে দিয়েছি যাতে রেকর্ডিংয়ে আওয়াজ না হয়। তো ফ্যানটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে ঘেমে যাচ্ছি দরদর করে, তাহলে কত কষ্ট হচ্ছে বলো? তাহলে আমার যদি এখন এয়ার কন্ডিশনিং পিল থাকতো, জিভের তলায় দিয়ে আমি ক্লাস করতাম, বসে থাকতাম, তাহলে শরীরটা কি হতো? শীতকালে ঠান্ডা থাকতো আর গরমকালে, না শীতকালে গরম থাকতো, গরমকালে ঠান্ডা থাকতো। তার মানে এখন গরম লাগছে, শরীরটা ঠান্ডা থাকতো, ঠান্ডা হয়ে যেত। না এসি না ফ্যান কিছুরই দরকার ছিল না, কারেন্ট খরচা হতো না, কষ্ট করতে হতো না। টুক করে একটা এয়ার কন্ডিশনিং পিল, এয়ার কন্ডিশনিং ট্যাবলেট জিভের তলায় নিয়ে বসে থাকতাম। দেখো ভাবনা চিন্তাগুলো তোমরাও ভেবো। এয়ার কন্ডিশনিং পিলকে ব্র্যাকেটে রাখো। এই এয়ার কন্ডিশনিং পিল যা জিভের তলায় রাখলে শরীর শীতকালে গরম থাকবে। এত পোশাক আশাক ঢেকে ঢুকে বড় বিচ্ছিরি, তার উপরে যদি ভালো কোনো জায়গায় হয় উৎসব অনুষ্ঠান,
এরকম কোনো ভালো জায়গা হয়, সেখানে এত কিছু চেপে চুপে যাওয়া, সুন্দর সুন্দর শৌখিন শৌখিন ড্রেসপত্র আছে, সেগুলোকে যদি দেখাতে না পারা যায়, হ্যাঁ, এইসব মোটা মোটা জ্যাকেট, হ্যাঁ, জাম্পার, এই সমস্ত চাপিয়ে কেমন যেন, তাই না? বিশেষ করে মেয়েরা ভাবে, ইস এত সুন্দর সাজগোজ দেখাতে পারবো না, শীতকালে বিচ্ছিরি লাগে। এই জন্য শীতকালেও দেখবে শীত ঠান্ডা লাগছে তাও সহ্য করে শৌখিন পোশাকে নিজেদেরকে আচ্ছাদিত করে। যাই হোক, তো এরকম যদি এয়ার কন্ডিশনিং পিল থাকতো শীতকালে, তাহলে জিভের তলায় একটা টুক করে রেখে দিলাম, বাস, শরীর গরম, গ্রীষ্মকালে ঠান্ডা। আর লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য রিমেমব্রেনকে ব্র্যাকেটে রাখো, রিমেম্বার, স্মরণ করা, হারিয়ে গেছে লুপ্ত স্মৃতি। একটা বয়সের পরে তো অনেকের হয় না, ভুলে যায় সব কিছু, নিজের নামও মনে থাকে না, নিজের বাড়ি ঘরের ঠিকানাও মনে থাকে না, কি ভেবেছিল কি করেছিল সব কিছু ভুলে যায়, অনেক ভুলো মন আছে। তাহলে সেই লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য রিমেমব্রেন। আর আবার যখন ওই যে অ্যাক্সিডেন্ট হয়, কোমায় চলে যায়, তখন আগের সমস্ত কথা ভুলে যায় না, এরকম। আর তোমরা তো প্রচুর পড়া ভুলেই যাও, তো তোমাদের এই রিমেমব্রেন কাজে লাগবে, খুব দরকার। তাহলে লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য রিমেমব্রেন, ব্র্যাকেটে রাখো রিমেমব্রেন। ঘুমের ওষুধ, অব্যর্থ বড়ি, সমনলিন। ঘুমের অব্যর্থ মানে একদম ব্যর্থ হবেই না, ঘুমের এই বড়িটা খেলেই ঘুম অবধারিত। ঘুমের ওষুধ তো এমনি আছে বাজারে, তো বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ আছেই। আর জেরেমি স্যান্ডার্স শঙ্কুকে তার 20টা স্বর্ণপর্ণী বড়ির জায়গায় ঘুমের ওষুধ রেখেছিল। কি ঘুমের ওষুধ, নাম কি? সেকোনালের ঘুমের বড়ি লিখে রেখেছিল। আর শঙ্কু আবিষ্কার করেছে অব্যর্থ ঘুমের ওষুধ, সমনলিন। কি তোমাদের বয়সে তো ভোঁস ভোঁস করে তোমরা ঘুমো, তোমাদের কথা ছাড়ো, কিন্তু একটা বয়সের পরে গিয়ে দেখবে অনিদ্রা রোগে ভোগে অনেকে, ঘুম আসতে যায় না, রাতের পর রাত অস্বস্তি, শরীর খারাপ, কি হয় না অনেকের? হ্যাঁ, বয়স যত হতে থাকে বেশি হতে থাকে। আর তোমাদের ঠ্যাং ধরে টেনে তুললেও উঠতে চায় না, কি ঘুম কি ঘুম কি ঘুম কি ঘুম। কুম্ভকর্ণের বাপ মা ঠাকুরদা ভাই বোন গোষ্ঠী শুদ্ধ এসে চোখের উপরে বসে পড়ে, ঠিক কি না? ঠ্যাং ধরে টেনে টেনে তোলা যায় না। বিশেষ করে যত পরীক্ষা এগিয়ে আসে তত ওরে বাবা, ঘুম একদম নাচতে নাচতে এসে চোখের উপরে বসে। হ্যাঁ, আর যখন সকালবেলা পড়া থাকে তখন তো আরও বেশি, হ্যাঁ, তখন মনে হয় কতকাল ঘুমায়নি। বাবা মায়ের সঙ্গে রীতিমতো লড়াই চলে, মায়ের সঙ্গে বিশেষ করে। সত্যি কথা যদি বই খাতা ছিড়ানো থেকে মানে অনেক, তাহলে স্যার ঘুম বেশি পায়। হ্যাঁ, আর আমার তো বই খাতা দিয়ে দিলেই, হাতে যদি বই দিয়ে দাও আমার ঘুমিয়ে পড়ি, বই দিয়ে দিলে ঘুম একেবারে ঝপ করে ঘুম চলে আসবে। কিন্তু সিনেমা দাও, চোখের পাতা পড়বে না। যাই হোক, ঘুমের ওষুধ বানানো হচ্ছে, শঙ্কু বানিয়েছে সমনলিন। অতি সস্তায় উজ্জ্বল আলো দেওয়ার জন্য লুমিনিম্যাক্স এই বাতি অতি সস্তায়, অল্প টাকা, কম খরচ, আরও বেশি আলো, কম ইলেকট্রিক খরচা হবে কিন্তু আলো বেশি, দামও কম, আলো বেশি। কি দিনকে দিন এই আলোর ক্ষেত্রে, এই যে ইলেকট্রিকের ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রে এরকম অনেক আপডেট হয়েছে কি হয়নি বলো? আগেকার দিনে কত পাওয়ারের সব বেশি পাওয়ারের বাল্ব, বেশি পাওয়ারের টিউব, আর এখন দেখো কত পাওয়ার কমে গেছে অথচ জোরালো আলো। তাহলে এই ভাবনাগুলো তো মানুষের মধ্যে আছে, বিজ্ঞান তো এই সমস্ত বিষয়ের উপরে কাজ করে চলেছে। তাহলে সেই সময় দাঁড়িয়ে লেখক কিন্তু এই সমস্ত ভাবনাগুলো ভেবেছেন যে লুমিনিম্যাক্স নামক একটা আলো, সস্তায় উজ্জ্বল আলো দেওয়ার জন্য লুমিনিম্যাক্সকে ব্র্যাকেটে রাখো। অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার জন্য লিঙ্গুয়া গ্রাফ।
অচেনা ভাষা, যে ভাষা সবাই জানে না সেটাকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করা হচ্ছে খুব সহজে সবাই পড়তে পারছে। তো এটা তো এখন এই সুবিধাটা আছে, এখন তো এই সুবিধাটা আমরা পাচ্ছি কি না? বিভিন্ন ভাষা থেকে অন্য ভাষাতে ট্রান্সফার করার বিভিন্ন অ্যাপস আছে, তো আছে কি বলো? হ্যাঁ স্যার আছে। কিংবা এই যে আমি এখন অনর্গল বকবক করে যাচ্ছি, এই অনর্গল কথা বলাটাকে অটোমেটিক লেখাতে ট্রান্সফার করে ফেলারও কিন্তু অ্যাপস আছে। হ্যাঁ স্যার। কিন্তু একটা সময় ওই যে টাইপ রাইটিং, শর্ট হ্যান্ড স্টেনোগ্রাফার আর কি, এদের ডিমান্ড খুব ছিল। কারণ মিটিংয়ে একজন থাকতো টাইপ রাইটার, স্টেনোগ্রাফার, তারা কি করতো? ফার্স্ট টাইপ করতো, সব লিখে রাখতে হতো শর্ট হ্যান্ডে, পরে তারা ভালো করে লিখতো। এখন এগুলোর আর দরকার নেই, এগুলো তাই হারিয়ে গেছে। এখন কি তুমি অনর্গল কথা বলো, রেকর্ডিং করা অনর্গল কথা বলো, সেটাকে লিখে সাথে সাথে ট্রান্সফার করে দেওয়া, আরও কত ভাষা থেকে ট্রান্সফার করার অনেক রকমের পদ্ধতি এখন রয়েছে। তাহলে আজ থেকে কয়েক বছর আগে যেখানে লেখক ভাবছেন, আজকের কিন্তু সেগুলো বাস্তবায়িত হয়ে গেল। কি আমরা ঢুকে পড়েছি তৃতীয় শিল্প বিপ্লবে, সব ওলটপালট করে দিয়ে যাচ্ছে। এবং আগামী বছর দশেকের মধ্যে এমন হতে যাচ্ছে বহু মানুষ কাজ হারাবে, বহু মানুষ কাজ হারাবে। চাকরি বাকরির কথা ভুলে যাও, বাইরে যাওয়ারও দরকার হবে না, ঘরে বসেই সব কিছু পেয়ে যাবে। এত উন্নত মেশিন আসবে? হ্যাঁ আসবে, মানে এসেই গেছে, দেখো না। গাড়ি টাড়ি এমন আসবে, গাড়িও পর্যন্ত উড়বে, গাড়ি উড়বে, ছুটবে না, উড়বে। এটা তো অনেকটা কাজ হয়ে গেছে স্যার। হ্যাঁ, চালকহীন গাড়ি, অ্যাক্সিডেন্ট 99% কমে যাবে। কত কি হচ্ছে, তার মানে আমরা তো তৃতীয় শিল্প বিপ্লবে ঢুকে পড়েছি না, এই কম্পিউটার মোবাইলের হাত ধরে। তার মানে আগামী 20 বছর 50 বছর পরে যে বিপ্লবটা আসতো, এই করোনা পরিস্থিতি সেটাকে এক ধাক্কায় এত বছর আগে এগিয়ে দিয়েছে। তার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যাই হোক, পাখিকে শিক্ষা দেওয়ার জন্য অর্নিথন, আচ্ছা লিঙ্গুয়া গ্রাফকে ব্র্যাকেটে রাখো। পাখিকে শিক্ষা দেওয়ার জন্য অর্নিথনের ব্যবহার, অর্নিথনের আলোচনা কোন গল্পে ছিল? কর্ভাস। অর্নিথনকে ব্র্যাকেটে রাখো। আর কত বলবো, এরকম শঙ্কুর আবিষ্কারের শেষ নেই, বিরাট বড় তালিকা, আরও বিভিন্ন জায়গাতে তার আবিষ্কারের কথা রয়েছে। মিরাকিউরাল আবিষ্কার হয় আমার যৌবনে, তার মানে শঙ্কু যখন যৌবনে অল্প বয়সী তখন মিরাকিউরালের আবিষ্কার হয়। শঙ্কু কত বছর বয়সী তখন মিরাকিউরালের আবিষ্কার হয় মোটামুটি? স্যার 25 বছর। 25 বছর বয়সী, 25 বছর বয়সে মিরাকিউরাল আবিষ্কার হয়েছে, তাই তো? এবার 25 বছর বয়সে মিরাকিউরাল আবিষ্কারের ঠিক আগে তার বাবার মৃত্যু হয়েছে। তাহলে আমরা যদি 25 বছরের সঙ্গে আরও জুড়ে দিই 50-52 বছর, তাহলে এখন শঙ্কুর বয়স কত? শঙ্কু এখন বসে বসে স্মৃতিচারণ করছে। 50-52 বছর আগে বাবা চিঠি লিখেছিল, সেই চিঠিগুলো এখন উল্টাচ্ছে। তাহলে 25 বছর আগে তার বাবা 25 বছর বয়সে তার বাবা মারা গেছে, তখন থেকে যদি 50-52 বছর আরও কেটে যায়, তাহলে এখন শঙ্কু বসে রয়েছে কত বছর বয়সে? হ্যাঁ হ্যাঁ, তার মানে 75-77 এরকম বছর, এরকম বয়সী শঙ্কু, তাই না? হ্যাঁ স্যার। তার মানে এটার সঙ্গে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না যে শঙ্কু কিন্তু এখন স্মৃতিচারণ করছে। এই নয়, এই 75-77 বছর বয়সে শঙ্কু মিরাকিউরাল আবিষ্কার করলো, তারপরে ইংল্যান্ডে গেল, ওখান থেকে জার্মানিতে গেল, তারপরে হেরগোইনিংয়ের মুখোমুখি হলো, তাকে জব্দ করে ফিরে এলো। এই এত বয়সে না, কিন্তু ওটা কিন্তু ওই 25 বছর বয়সেই ঘটনা, মনে থাকবে? হ্যাঁ স্যার। তাহলে মিরাকিউরাল আবিষ্কার হয় আমার যৌবনে, এই লাইনটা দাগ দাও।
দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে 5 লেখো। এটা ব্রড কোশ্চেন, প্রশ্ন লেখো। মিরাকিউরাল কি? কোশ্চেন মার্ক দিয়ে আরেকটা পার্ট লেখো। মিরাকিউরালের আবিষ্কারের সম্পর্কে, মিরাকিউরালের আবিষ্কারের সম্পর্কে সবিস্তারে লেখো। মিরাকিউরাল আবিষ্কারের সম্পর্কে সবিস্তারে লেখো। নাম্বার 2+3, 5 নম্বরের। তাহলে মিরাকিউরাল আবিষ্কার হয় আমার যৌবনে। এই ওষুধকে ঘিরে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটে। এই লাইনটাও দাগ দাও। এই ওষুধকে ঘিরে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটে, এটাও দাগ দাও। স্টার মার্ক দাও, প্রশ্ন লেখো। কোন ওষুধকে ঘিরে কি ধরনের আশ্চর্য ঘটনা ঘটে? কোন ওষুধকে ঘিরে কি ধরনের আশ্চর্য ঘটনা ঘটে? তাহলে আশ্চর্য ঘটনাগুলো লিখতে হবে। কি ওষুধ, কোন ওষুধ, এটা 1 নম্বরের। আর আশ্চর্য ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে হবে, এটা 4 নম্বরের, 1+4। তাহলে এই ওষুধকে ঘিরে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটে, যার কোনো সম্পূর্ণ লিখিত বিবরণ নেই। সম্পূর্ণ লিখিত বিবরণ নেই, শুধুমাত্র শঙ্কু তার অতীত বিভিন্ন স্মৃতির ওপরে জোর দিয়ে এখন ওগুলো তুলে ধরার চেষ্টা করছে। কারণ সম্পূর্ণ লিখিত বিবরণ নেই, কারণ তখন ডায়েরি লিখতে শুরু করিনি। তার মানে শঙ্কুর ডায়েরি লেখাটা একটু পরে, বয়সে ডায়েরি লেখাটা একটু পরে। কত বয়সে? অনেক পরে? না স্যার, অনেক না। হ্যাঁ, তার মানে পরে ডায়েরি লিখছে, সেখানেই পুরনো দিনের অনেক কথা জায়গা পেয়েছে। তবে যে সময় ঘটনাগুলো ঘটেছে সেই সময় যে পুরোটাই ডায়েরিতে লিপিবদ্ধ করেছিল বা লিখে রেখেছিল তাও নয়। আমার স্ফটিক স্বচ্ছ স্মৃতির ওপর নির্ভর করে, স্ফটিকের মতো স্বচ্ছ স্মৃতি এই বয়সে দাঁড়িয়ে, যেটা অনেক মানুষের থাকে না, কিন্তু শঙ্কুর স্মৃতি একবারে প্রখর, তীক্ষ্ণ, স্ফটিক স্বচ্ছ। সেই স্ফটিক স্বচ্ছ স্মৃতিতে সব কিছু উজ্জ্বল হয়ে ধরা পড়ছে। ওই স্মৃতির ওপর নির্ভর করে আজ সেই সব ঘটনার বিষয়ে লিখব। এখন বসে বসে সেই পুরনো দিনের সমস্ত ঘটনার ব্যাপারে লিপিবদ্ধ করছে ডায়েরিতে। তবে সেটা করার আগে আমার বাবার বিষয়ে কিছু বলা দরকার। শঙ্কু তার বাবার বিষয়ে কি বলেছিলেন, লাইনটা দাগ দাও। তবে সেটা করার আগে আমার বাবার বিষয়ে কিছু বলা দরকার, এই লাইনটা দাগ দাও। স্টার মার্ক দিয়ে 5 লেখো। প্রশ্ন লেখো, প্রশ্ন লেখো। শঙ্কু কোন কাজটা করার আগে তার বাবার বিষয়ে বলেছিল? কোন কাজটা করার আগে বাবার বিষয়ে বলেছিল? কোশ্চেন মার্ক দিয়ে আরেকটা পার্ট, বাবার বিষয়ে কি বলেছিল, বাবার সম্পর্কে কি বলেছিল? লিখছো? 2+3 নাম্বার, 2+3, 5 নম্বরের। তাহলে বাবার সম্পর্কে আলোচনা করেছে শঙ্কু। তার বাবার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু। ব্র্যাকেটে রাখো, ত্রিপুরেশ্বর শঙ্কু। আচ্ছা, ত্রিপুরেশ্বর এই কথাটার অর্থ কি? ত্রিপুরেশ্বর মানে কাদেরকে ইঙ্গিত করে? তিন ঈশ্বরকে ইঙ্গিত করে। এই ত্রিপুরেশ্বরের সম্পর্কে হাইনরিক স্টাইনার বলেছিল। বলো তো, ত্রিপুরেশ্বর কথাটা যখন শুনেছিল হাইনরিক স্টাইনার 3 জন দেবতার কথা বলেছিল, 3 ঈশ্বর। কি কি নাম? স্যার গড। আরে হিন্দুদের 3 দেবতার কথা বলেছিল, কি কি নাম? ও স্যার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। না, কে পারবে? হ্যাঁ, কে পারবে? কিছুই পড়ে না রে। হ্যাঁ,
কোশ্চেন বলছি ত্রিপুরেশ্বর এই নামটা 3 দেবতাকে ইঙ্গিত করে, তো 3 দেবতাকে বোঝায়, সেই 3 দেবতা কে কে? হাইনরিক স্টাইনার বলেছিল। বিষ্ণু, শিব, সূর্য। আবার বলো কি কি? বিষ্ণু, শিব, সূর্য। বিষ্ণু, শিব আর সূর্য। ব্রহ্মা নেই, ব্রহ্মা বাদ দিয়ে তার জায়গায় সূর্য আর বিষ্ণু আর মহেশ্বর। যাই হোক, ত্রিপুরেশ্বর শঙ্কু প্রফেসর শঙ্কুর বাবার নাম, ব্র্যাকেটে রাখো ত্রিপুরেশ্বর শঙ্কুকে। তিনি গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন। গিরিডিকে ব্র্যাকেটে রাখো। বলেছিলাম গিরিডি কোন রাজ্যে অবস্থিত? স্যার ঝাড়খণ্ড। বর্তমান ঝাড়খণ্ড, আগে বিহার। তাহলে গিরিডিতে চিকিৎসা করতেন অপ্রতিদ্বন্দ্বী, মানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়, চিকিৎসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতায় কেউ পেরে ওঠেনি। তার মানে তার খ্যাতি সুনাম ছড়িয়েছিল, তার চিকিৎসার সুনাম, তার চিকিৎসার খ্যাতি ছড়িয়েছিল। তার হাতে বহু রোগী সুস্থ হয়ে উঠেছে। আর তিনি চিকিৎসা করতেন আয়ুর্বেদিক মতে। আয়ুর্বেদিক চিকিৎসক, আয়ুর্বেদিক কথাটাকে ব্র্যাকেটে রাখো। গাছড়া নিয়ে আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন। আর লোকে বলতো ধন্বন্তরী, যেন ধন্বন্তরীর মতো চিকিৎসা করে, মানে এত ভালো চিকিৎসা করতেন, এত রোগীর রোগ ভালো হয়ে। হ্যাঁ বলো। স্যার দেববৈদ্য ধন্বন্তরী। হ্যাঁ, দেববৈদ্য ধন্বন্তরী, দেবতাদের বৈদ্য চিকিৎসক ধন্বন্তরীর সঙ্গে তাকে তুলনা করা হতো। এই ধন্বন্তরী কথাটাকে ব্র্যাকেটে রাখো। বাবা স্বভাবতই রোজগার করেছিলেন, অনেক প্রচুর রোজগার করেছিলেন, প্রচুর চিকিৎসা করতেন, কিন্তু যতটা করতে পারতেন ততটা নয়। অর্থাৎ ত্রিপুরেশ্বর শঙ্কু রোজগার আরও বেশি করতে চাইলে করতে পারতেন, কিন্তু তার যতটা করার ক্ষমতা ছিল ততটা তিনি রোজগার করেননি, বরং তিনি বহু মানুষের বিনা পয়সায় চিকিৎসা করিয়েছেন, একটা সমাজ সেবামূলক কাজ করেছেন বহু দরিদ্র মানুষের। কারণ পেশাদারি প্র্যাকটিস ছাড়াও উনি সারা জীবন বিনা পয়সায় বহু দরিদ্র রোগের চিকিৎসা করেছেন। পেশাদারি প্র্যাকটিসও করেছেন, উপার্জন করেছেন, ফিজ নিয়েছেন, ভিজিট নিয়েছেন, কিন্তু সেই সাথে সাথে যারা সত্যি অসহায়, যারা দরিদ্র, যাদের ক্ষমতা নেই, তাদেরও কিন্তু চিকিৎসা করেছেন, এমন দরিদ্র রোগীর চিকিৎসা করেছেন। আমাকে বলতেন প্রফেসর শঙ্কু, মানে ত্রিপুরেশ্বর শঙ্কু, প্রফেসর শঙ্কুকে মানে তার ছেলেকে বলতো, কি বলতো? ক্ষমতা আছে বলেই যে অঢেল উপার্জন করতে হবে তার কোনো মানে নেই। ক্ষমতা আছে উপার্জন করার, তার জন্য প্রচুর উপার্জন করতে হবে, অঢেল উপার্জন করতে হবে, তার কোনো মানে নেই। তবে হ্যাঁ, সচ্ছল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন ঠিকই। সচ্ছল জীবনযাপন মানে ভালোভাবে থাকার জন্য, খাওয়া পড়ার জন্য, যাতে অভাব দারিদ্র না আসে, এরকম সচ্ছল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন আছে, এটা ঠিকই, আমরা সবাই মানি। আর অর্থ থাকলে তাতে মানসিক যে শান্তি, সেই শান্তির পথটা অনেকটা সহজ হয়ে যায়। তো যাদের সচ্ছল জীবনযাপন যারা করতে পারে, যাদের সম্ভব, তাদের মানসিক শান্তিটা তুলনামূলকভাবে যাদের অভাব দারিদ্র রয়েছে, দিন আনে দিন খায়, তাদের থেকে তুলনায় অনেক বেশি। ঠিক কি না? হ্যাঁ স্যার ঠিক। যারা অভাবে রয়েছে, দারিদ্রে রয়েছে, যারা জানেই না যে এবেলা কোনো রকম খাবার জুটলে পরের বেলা খাবার জুটবে কি না, তো তারা হঠাৎ করে যখন অসুখ বিসুখে পড়ে তাদের পরিবারের কেউ, তখন তারা বিভ্রান্ত হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। তাহলে যাদের একটু তুলনায় সচ্ছল অবস্থা, তাদের মানসিক শান্তি একটু বেশি, এইটা তাদেরকে হয়তো ভরসা দেয়, সাহস দেয় যে না, অসুখ বিসুখ হলেও ডাক্তার দেখানোর ক্ষমতা, ওষুধ কেনার ক্ষমতা আমাদের আছে। তাই অর্থের উপার্জন দরকার আছে, সচ্ছল জীবনযাপনের জন্য অর্থ প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই নয় একবারে উন্মাদের মতো, পাগলের মতো সারা জীবন ছুটতে হবে অর্থের পেছনে। তাতে মানসিক শান্তির পথ সহজ হয়ে যায়। এই লাইনটা দাগ দাও তো। তাতে মানসিক শান্তির পথ সহজ হয়ে যায়, লাইনটা দাগ, প্রশ্ন লেখো। মানসিক শান্তির পথ কি কারণে সহজ হয়ে যায়, কি কারণে বা কিভাবে? তাহলে মানসিক শান্তির পথ সহজ হয়ে যায় যদি সচ্ছল জীবনযাপনের জন্য যতটুকু অর্থ প্রয়োজন, অর্থের সেই প্রয়োজন থাকলে, যোগান থাকলে মানসিক শান্তির পথ
সহজ হয়ে যায়। কিন্তু যাদের সে সংস্থান নেই, সেই অর্থ উপার্জনের সংস্থা নেই, যাদের সচ্ছল জীবনযাপনের ক্ষমতা নেই, সুখে থাকা বলে যারা কি সেটা জানে না, সারা জীবন যারা দুবেলা দুমুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, বা যারা দৈব দুর্বিপাকে উপার্জনে অক্ষম, দৈব দুর্বিপাক অর্থাৎ পরিস্থিতির শিকার হয়ে কোনো কারণে তাদের জীবনে নানান দুর্ঘটনা ঘটে গেছে, অঘটনের কারণে নানান অঘটন ঘটে গেছে, নানান পরিস্থিতির শিকার হয়ে তারা উপার্জন করতে পারছে না, এরকমও তো বহু মানুষ রয়েছে, আছে না? প্রতিবন্ধী, অসহায়, অক্ষম বহু মানুষ কিন্তু আছে। তাহলে তাদের দুঃখ যাতে কিছুটা লাঘব করতে পারে তার জন্যই ত্রিপুরেশ্বর শঙ্কু ছেলেকে মানে প্রফেসর শঙ্কুকে বলেছিল। তার চেয়ে বড় সার্থকতা, তার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই, দাগ দাও। তার চেয়ে বড় সার্থকতা, তার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই, দাগ দাও। প্রশ্ন লেখো, কোন কাজে বড় সার্থকতা বা বড় আনন্দ আছে? কোন কাজে বড় সার্থকতা বা বড় আনন্দ আছে? তাহলে যারা অসহায় দরিদ্র তাদের দুঃখ যাতে লাঘব করা যায় সেই ব্যবস্থা করতে হবে, আর তার মতো কাজে সেই কাজের মধ্যে একটা বড় সার্থকতা, জীবনের বড় সার্থকতা, বড় আনন্দ কিন্তু খুঁজে পাওয়া যায়। তাহলে বাবার এই কথাগুলো, শঙ্কুকে তার বাবা এই কথাগুলো বলেছিল, উপদেশ দিয়েছিল, বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল, গভীরভাবে দাগ কেটে গিয়েছিল। লাইনটা দাগ দাও, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কার বাবার কথা বলা হয়েছে? বাবার কোন কথাগুলো গভীরভাবে রেখাপাত করেছিল? বাবার কোন কথাগুলো? এটা 1 নম্বরের মতোই লিখবে, ছোট করেই লিখবে, উপায় নেই, একদম ছোট করার চেষ্টা করবে। আমি গিরিডির স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় যাই কলেজে পড়তে। তাহলে শঙ্কু গিরিডির স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছিল। ম্যাট্রিক মানে মাধ্যমিক, মাধ্যমিক। ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেটে রাখো গিরিডির স্কুল আর ম্যাট্রিক, এ দুটোকে ব্র্যাকেটে রাখো। তো ম্যাট্রিক পাস করার পরে কলেজে চলে গেছে পড়াশোনা করার জন্য কলকাতার কলেজে, কারণ তখনকার দিনের এই যে উচ্চ মাধ্যমিকের যে লেভেলটা সেটা কলেজের সঙ্গে সংযুক্ত ছিল। এখনও পর্যন্ত 2-1টা কলেজের সঙ্গে 11-12 আছে, কলকাতাতে আছে, কিন্তু এখন তো আমরা জানি বেশিরভাগ সব স্কুলের সঙ্গে যুক্ত 11-12। তাহলে ম্যাট্রিক পাস করার পরে কলেজে চলে গিয়েছিল, কলকাতার কলেজে চলে গিয়েছিল শঙ্কু পড়ার জন্য। আমি নিজেই বলছি, ছাত্র হিসাবে আমি ছিলাম যাকে বলে ব্রিলিয়ান্ট, একদম ব্রিলিয়ান্ট, একদম উজ্জ্বল, একদম ট্যালেন্টেড ছাত্র হিসেবে। শুধু যে জীবনে কোনো দিন সেকেন্ড হয়নি তা নয়, জীবনে কোনো দিন সেকেন্ড হয়নি শঙ্কু। এত কম বয়সে বিদ্যায় বুদ্ধিতে এতটা অগ্রসর হবার উদাহরণও বিরল। এত অল্প বয়সে এত ট্যালেন্টেড, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এত অল্প বয়সে এতটা এগিয়ে যাবে, এজন্য সবাইকে ছাড়িয়ে গেছে। মাত্র 12 বছর বয়সে ম্যাট্রিক পাস করেছে, অবাক করার মতো। ব্র্যাকেটে রাখো, 12 বছর বয়সে ম্যাট্রিক, ব্র্যাকেটে। 14 বছর বয়সে আইএসসি মানে উচ্চ মাধ্যমিকের লেভেল, 14তে আইএসসি, ব্র্যাকেটে রাখো। স্যার আইনস্টাইন। আর 16 বছর বয়সে ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাস করলো, ব্র্যাকেটে রাখো। 16 বছর বয়সে ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স। পরীক্ষার পাঠ শেষ করে গিরিডিতে ফিরে এলে বাবা বললেন, দাগ দাও। পরীক্ষার পাঠ শেষ করে গিরিডিতে ফিরে এলে বাবা বললেন, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, গিরিডিতে ফিরে এলে বাবা শঙ্কুকে কি বলেছিল? শর্ট কোশ্চেন। বাবা বলেছিল, কিছু পরামর্শ দিয়েছিল যে এত কচি বয়সে তুই আর চাকরির কথা ভাবিস না। কত বছর বয়সে পাশ করে এলো? 16 বছর বয়সে। 16 বছর বয়সে এত অল্প বয়সে চাকরিতে আর ঢুকিস না বাবা, জীবনে এখনও অনেকগুলো বছর বাকি। তাই চাকরি টাকরি করার কথা এক্ষুনি ভাবিস না, চাকরি করলেও পরে করবি। কোনটা? পরীক্ষার পাশ করার পর, হ্যাঁ, এটার প্রশ্ন আবার বলছি। পরীক্ষার পাঠ শেষ করে গিরিডিতে ফিরে এলে বাবা বলেন। প্রশ্ন, বাবা কি বলেন? তাহলে শঙ্কুর বাবা শঙ্কুকে বলল যে এত অল্প বয়সে, এত কচি বয়সে তুই আর চাকরির কথা ভাবিস না। একদিন তো বিজ্ঞান পড়লি,
বিজ্ঞান নিয়ে তো পড়াশোনা করলি, শুধু কি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে মানুষ পরিপূর্ণ হয়, সমৃদ্ধ হয়? মানুষকে পরিপূর্ণ হওয়ার জন্য, সমৃদ্ধ হওয়ার জন্য নানা বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, সেখান থেকে অনেক কিছু জানার আছে। তাই বলছে এবার বছর চারেক অন্য বিষয় নিয়ে পড়। বছর চারেককে ব্র্যাকেটে রাখো, বছর চারেক অন্য বিষয় নিয়ে পড়তে বললো। অন্য বিষয়ের মধ্যে কী কী আছে না, শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন, বিভিন্ন বিষয় থেকে জানার অনেক জিনিস আছে। কি তোমরা মানো কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাই তোমাদের পাঠ্য বইয়ের বাইরে গিয়ে অন্যান্য বিষয় থেকে অনেক কিছু জানা যায়, সেগুলো পড়ো। শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন বিষয়ের কি অভাব আছে? বই এখানে না পাওয়া গেলে কি চাই বললি আমি কলকাতা থেকে আনিয়ে নেব। বই এখানে না পাওয়া গেলে, এখানে মানে কোথায় বই নাও পাওয়া যেতে পারে? গিরিডিতে। হ্যাঁ, গিরিডিতে। সেখানে ভালো ভালো বই, দামি দামি বই বিক্রি হয়তো হয় না, কারণ যোগান সেই অর্থে নেই, তার কারণ এখানে ডিমান্ডটা কম। তাহলে যদি দরকার হয় তাহলে কলকাতা থেকে ভালো ভালো বই আনিয়ে নেওয়া যাবে। তুই বললেই আমি কলকাতা থেকে আনিয়ে নেব। তারপরে একটু ভেবে বললেন, তুই যদি চাকরি বাকরি না করে বাকি জীবনটা শুধু রিসার্চে কাটিয়ে দিতে চাস তাতেও আমার আপত্তি নেই। তো যদি মনে করি সারা জীবন রিসার্চ করবি, নতুন নতুন গবেষণা করে আবিষ্কার করবি, তাতেও আমার কোনো আপত্তি নেই। দাগ দাও, তাতেও আমার আপত্তি নেই, লাইনটা দাগ। প্রশ্ন লেখো, কার কোন বিষয়ে আপত্তি নেই? কার কোন বিষয়ে আপত্তি নেই? তাতে আমার আপত্তি নেই। তাহলে শঙ্কুর বাবার আপত্তি নেই। শঙ্কু যদি চাকরি বাকরি না করে বাকি জীবনটা রিসার্চে কাটিয়ে দিতে চায় তাহলে কোনো আপত্তি নেই। তুই আমার একমাত্র সন্তান, শঙ্কুই ছিল একমাত্র সন্তান। আমি চলে গেলে আমি যা সঞ্চয় করেছি তার একটা অংশ ব্যয় হবে লোকহিতকর কাজে। অনেক সঞ্চয় করেছিল, তার একটা অংশ মানুষের সেবায়, লোকহিতকর কাজে ব্যয় হবে, আর বাকি যেটা থাকবে বাকিটা সবটাই শঙ্কু পাবে। কাজেই সেই বাকি সঞ্চয় দিয়েই শঙ্কু সারা বছর নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবে রিসার্চের ভেতর দিয়ে, তাকে না উপার্জন করলেও চলবে, এত উপার্জন করেছে। কিন্তু আমি বাধা দিয়ে বললাম, শঙ্কু বাধা দিয়ে তার বাবাকে বলল, না বাবা, তোমার কথা মতো আমি 4 বছর নানা বিষয় নিয়ে পড়াশোনা করব ঠিকই, তুমি চাইছো হ্যাঁ আমি জানার জন্য, নিজেকে জানার জন্য, নিজেকে আরও তৈরি করার জন্য নানা বিষয় নিয়ে পড়াশোনা করব বছর 4 ঠিক আছে, কিন্তু তারপরে আমাকে রোজগারের পথ দেখতেই হবে। কেন রোজগারের পথ দেখতে হবে? দাগ দাও, তারপরে আমাকে রোজগারের পথ দেখতে হবে। প্রশ্ন লেখো, কাকে কেন রোজগারের পথ দেখতে হবে? বলো কাকে? প্রফেসর শঙ্কুকে। প্রফেসর শঙ্কুকে রোজগারের পথ দেখতে হবে। কেন? কারণ শঙ্কু যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে তাহলে তিনি শান্তি পাবেন না। তাই ঠিক, শঙ্কু যদি নিজের পায়ে দাঁড়াতে না পারেন শান্তি পাবেন না। প্রত্যেকটা মানুষকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। যদিও অনেকের নিজের পায়ে না দাঁড়ালেও চলে, অনেক পৈতৃক সম্পত্তি, অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু তবুও আমি কিন্তু চিঠি রচনা আলোচনার সময় বলেছিলাম, যেখানে বিবেকানন্দ মিস মার্গারেট নোবেলকে এই পরামর্শ দিয়েছিল, এই উপদেশ দিয়েছিল, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেখানে বলেছিলাম কিন্তু প্রত্যেকের স্বাবলম্বী হওয়া দরকার আছে। চাকরি হোক, ব্যবসা হোক, যেভাবেই হোক স্বাবলম্বী প্রত্যেককে হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়ালে মানসিক শান্তি পাওয়া যায়, নাহলে সব সময় একটা অশান্তি কাজ করে, একটা চিন্তা কুরে কুরে খায়, আর সমাজের নানা দিক থেকে, আত্মীয় পরিজনের কাছ থেকে, বন্ধুবান্ধবদের কাছ থেকে ব্যঙ্গ, বিদ্রূপ, কটূক্তি এগুলো সব উড়ে আসবে। তাহলে স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে না, আত্মসন্তুষ্টি, তাহলে নিজের পায়ে দাঁড়ালে সেই মানসিক শান্তিটা সহজ হয়ে যায়। বাবা বললেন বেশ ভালো কথা, কিন্তু রোজগার যেভাবেই করিস না কেন, তুই রোজগার যেভাবেই করিস না কেন, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না তাদের কথা বলিস না। যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা পারে না, যারা সত্যি অসহায়, তাদের পাশে তোকে দাঁড়াতেই হবে, তাদের সেবা করতে হবে, তাদের জন্য যদি কিছু করতে পারিস তাদের কথা তুই বলিস না। দাগ দাও, তাদের কথা বলিস না, তাদের কথা বলিস না, দাগ দাও। প্রশ্ন লেখো, কাদের কথা না ভোলার কথা বলা হয়েছে? কাদের কথা? তাদের কথা বলতে কাদের কথা না, যারা দরিদ্র, নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না, যারা অসহায়, অক্ষম, যারা সত্যি
বঞ্চিত অবহেলিত তাদের কথা যেন না ভোলে শঙ্কু। 20 বছর বয়সে কলকাতার স্কটিশ চার্চ কলেজে আমি পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পাই। ব্র্যাকেটে রাখো 20 বছর বয়স, ব্র্যাকেটে রাখো কোন কলেজ, না স্কটিশ চার্চ কলেজ, আর পদার্থবিজ্ঞানের অধ্যাপক, 3টে শব্দকে ব্র্যাকেটে রাখো। মাত্র 20 বছর বয়সে, তাহলে 16 বছর বয়সে পড়া শেষ করার পরে 4 বছর মাঝখানে শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন এগুলো নিয়ে পড়াশোনা করেছে। 16, 4, 17, 18, 19, 20, 20 বছর বয়সে চাকরি পেল, চাকরি নিল, পেল তো না, নিল। কোন কলেজে? তো স্কটিশ চার্চ কলেজে 20 বছর বয়সে চাকরি করলো পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে। যাদের পড়াতাম তাদের বেশ কয়েকজন আমারই বয়সী মানে শঙ্কুর বয়সী। তাহলে শঙ্কুর বয়সী মানে কত বছর বয়সী? 20 বছর। ওই সময় 20 বছর বয়সী। এমনকি 2-1 জনের বয়স আমার চেয়ে বেশি। অধ্যাপকের বয়সের থেকে ছাত্রদের বয়স 2-1 জনের বয়স বেশি, কিন্তু সেই জন্য দিনে এমনি তো স্টুডেন্টরা দেরি করে ভর্তি হতো। হ্যাঁ, কিন্তু প্রফেসররা এত কম বয়সী এটা তো মানা যায় না। পারতো, প্রফেসর ব্রিলিয়েন্ট ছিল। কিন্তু সেজন্য আমাকে কোনোদিন ছাত্রদের টিটকিরি ভোগ করতে হয়নি। দাগ দাও, এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। কাকে, কী কারণে ছাত্রদের টিটকিরি ভোগ করতে হয়নি? কাকে, কী কারণে ছাত্রদের টিটকিরি ভোগ করতে হয়নি? তাহলে শঙ্কুর সমবয়সী কিছু ছাত্র, কেউ কেউ আবার শঙ্কুর থেকে বেশি বয়সী। তাহলে তার সমবয়সী বা তার থেকে বেশি বয়সী ছাত্র হওয়া সত্ত্বেও ছাত্রদের থেকে কিন্তু কোনো টিটকিরি তাকে ভোগ করতে হয়নি। তার কারণটা কি? তার কারণ এত কম বয়সে আমার মধ্যে একটা স্বাভাবিক গাম্ভীর্য এসে গিয়েছিল। এটা আলোচনা আমি আগে করেছি যে তার কথাবার্তা, হাঁটা চলাতে এমন একটা গাম্ভীর্য, এমন একটা ব্যক্তিত্ব চলে এসছে যে তার বয়সী বা তার থেকে বেশি বয়সী ছাত্ররা তাকে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, টোন, টিটকিরি, ঠাট্টা, তামাশা এগুলো করার মতো সাহস পায়নি। গ্রীষ্ম এবং পুজোর ছুটিতে আমি বাড়ি আসতাম। ব্র্যাকেটে রাখো গ্রীষ্ম এবং পুজোর ছুটি, দুটো ছুটিতে শঙ্কু বাড়ি আসতো। বড় লম্বা ছুটি পড়তো, সেই সময় বাড়ি আসতো। চাকরি নেবার ঠিক 2.5 বছর পরের ঘটনা। ব্র্যাকেটে রাখো চাকরি নেবার 2.5 বছর পর, তার মানে কত বয়সে এখন? স্যার 22-23। 2.5 বছর পর মানে হচ্ছে 22.5, 22 প্লাস তো 22-23, ঠিকই বলেছ। চাকরি নেওয়ার ঠিক 2.5 বছর পরে একদিন গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসে চাকরের হাতে মাল তুলে দিয়ে বাবার ঘরে গিয়ে এক অদ্ভুত দৃশ্য থেকে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ব্র্যাকেটে রাখো গ্রীষ্মের ছুটি, আর দাগ দাও এক অদ্ভুত দৃশ্য থেকে, এই লাইনটার শেষের দিকের অংশ থেকে দাগ দাও। এক অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, এটা দাগ দাও। প্রশ্ন লেখো, মুহূর্তের জন্য কার নিঃশ্বাস কেন বন্ধ হয়ে গেল, বা অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্যটা অদ্ভুত ঘটনা। এর আগে এরকম দৃশ্যের সম্মুখীন হতে হয়নি শঙ্কুকে, বা সম্মুখীন হয়নি শঙ্কু। এটা অদ্ভুত দৃশ্য থেকে শঙ্কু অবাক হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। কি হয়েছে না, বাবা তার কাজের টেবিলের পাশে মেঝেতে চিৎ হয়ে পড়ে আছেন। বাবার যে কাজের টেবিল, লেখালেখির টেবিল, কাজের টেবিল, বসে চিকিৎসা করতেন, সেই টেবিলের পাশে চিৎ হয়ে পড়ে আছেন। আমি এক লাফে গিয়ে ঝুঁকে পড়ে বাবার নাড়ি টিপে বুঝলাম তিনি সংজ্ঞা হারিয়েছেন। সংজ্ঞা হারিয়েছেন মানে জ্ঞান হারিয়েছেন। নাড়ি টিপে দেখলো পালস পাওয়া যাচ্ছে না, জ্ঞান হারিয়েছেন। তার বেশি কিছু নয়, যাক বেঁচে আছে, বেশি কিছু অঘটন ঘটেনি। আমি তৎক্ষণাৎ চাকরকে ডাক্তার সর্বাধিকারীকে ডাকার জন্য পাঠিয়ে দিলাম। ব্র্যাকেটে রাখো কোন ডাক্তারকে ডেকে পাঠানো হলো, ডাক্তার সর্বাধিকারীকে ব্র্যাকেটে রাখো। তাহলে শঙ্কু তার বাবার চিকিৎসার জন্য ডাক্তারকে ডাকতে পাঠালো চাকরকে দিয়ে, ডাক্তার সর্বাধিকারী। ডাক্তার আসার আগেই বাবার জ্ঞান ফিরে এলো। আমি বাবাকে ধরে নিয়ে তক্তপোষে শুইয়ে দিলাম, বিছানাতে তক্তপোষে খাটে শুইয়ে দিলাম। অদ্ভুত লাগছিল, অদ্ভুত মানে অবাক করার মতো, কারণ বাবাকে এর আগে কোনোদিন অসুস্থ দেখিনি। সুস্থ সবল সবসময় দেখেছি, অসুস্থ হতে দেখিনি। হঠাৎ করে চোখের সামনে আমরা যখন আমাদের অতি কাছের মানুষ
প্রিয়জন আপনজন বাবা মা তাকে যদি হঠাৎ করে এরকমভাবে অসুস্থ হয়ে পড়তে দেখি, তাহলে আমরাও অবাক হয়ে যাব, আমরাও পাজল হয়ে যাব, আমরাও ভয় পেয়ে যাবো। এটাই স্বাভাবিক। তো বাবাকে এর আগে কখনো দেখেনি, তো এই প্রথম চোখের সামনে এরকম দেখলো, তার মানে নিজে ভাবছে যে আর একটু দেরি হলে হয়তো কি অঘটন ঘটে যেত শঙ্কু আসার আগে। যাই হোক, অদ্ভুত লাগছিল, কারণ বাবাকে এর আগে কোনোদিন অসুস্থ দেখিনি। বাবা আমার দিকে চেয়ে ম্লান হাসি হেসে বললেন, ম্লান হাসি, একটা শুকনো হাসি, ম্লান হাসি হেসে বললেন। তার মানে সেই ম্লান হাসিতে কি বোঝা যাচ্ছে? যে তিনি খুব চিন্তিত, তিনি নিজে আশঙ্কিত, তিনি নিজে জানেন যে তার বেশি দিন আয়ু আর নেই। তাই হাসির মধ্যে একটা ম্লান ভাব, উজ্জ্বলতা নেই, কেমন যেমন নিষ্প্রভ হাসি। সেই ম্লান হাসি এসে বললেন, এই প্রথম না রে তিলু, এইটা প্রথম হয়নি আমার, এর আগে দুবার হয়েছে ও জিনিস। এই যে জ্ঞান হারিয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এর আগে দুবার হয়েছে। তাহলে এই নিয়ে কবার হলো? 3বার। তোকে বলিনি? শঙ্কু তখন বাবাকে জিজ্ঞেস করছে, এটা কেন হয় বাবা? এই যে হঠাৎ করে জ্ঞান হারানো, এই অজ্ঞান হয়ে যাওয়া, এরকম কেন হয়? বাবা বলছে যে অকস্মাৎ হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়, এবারে হার্ট কাজ করা বন্ধ করে দেয়, স্টপ। এর কোনো চিকিৎসা নেই, এর কোনো চিকিৎসা ওই সময় না থাকলেও এখন কিন্তু এই রোগের চিকিৎসা ব্যবস্থা আছে, আছে কি না? হ্যাঁ আছে। শঙ্কুর বাবা বলছে এই রোগে একদিন ফস করে চলে যাব, এই রোগে, এই যে এই রোগে ব্র্যাকেটে রাখো, এই রোগে কথাটাতে কোন রোগের কথা বলা হয়েছে? হার্ট ব্লক। পরে জেনেছিলাম বাবার এই রোগকে বলে হার্ট ব্লক। হার্ট ব্লককে ব্র্যাকেটে রাখো। এই হার্ট ব্লক তার কবার হয়েছে? 3বার হার্ট ব্লক। হার্ট ব্লকে কোন দিন হয়তো হট করে মরে যাবে, বুঝতেই পারবে না। হার্ট ব্লকে যাতে মানুষ না মরে তার ব্যবস্থা আজকাল হয়েছে। দাগ দাও, তার ব্যবস্থা আজকাল হয়েছে, এটা দাগ দাও। প্রশ্ন লেখো, কার কীরকম ব্যবস্থা হয়েছে, মানে ব্যবস্থাটা কি ব্যবস্থা করা হয়েছে? না, পেসমেকার বলে ব্যাটারি চালিত একটা ছোট্ট চতুষ্কোণ যন্ত্র, চতুষ্কোণ 4 কোণ একটা যন্ত্র, ব্যাটারি চালিত, নাম কি? পেসমেকার। তো সেই চতুষ্কোণ যন্ত্র রোগীর বুকে অস্ত্রোপচার করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। হার্টের স্পন্দন যাতে স্বাভাবিকভাবে চলতে থাকে সে কাজটা এই যন্ত্রই করে, পেসমেকার। যাতে হার্টটা হুট করে স্তব্ধ হয়ে গেলে তার দ্বিতীয় হার্ট হিসেবে কিন্তু এই যন্ত্রটা কাজ শুরু করে দেয়। 1.5 বছর পরে আমি পুজোর ছুটিতে বাড়ি আসার 3 দিন পরেই হার্ট ব্লকেই 50 বছর বয়সে বাবা মারা যান। হার্ট ব্লকে বাবা মারা গেলেন 50 বছর বয়সে, ব্র্যাকেটে রাখো 50 বছর বয়স। আর 1.5 বছর পরে পুজোর ছুটিতে। তাহলে এবারে ভাবো, যখন হার্ট ব্লকে বাবা অজ্ঞান, শঙ্কুর তখন বয়স ছিল কত? 22.5, তাই তো? হ্যাঁ স্যার। আরও 1.5 বছর পরে যখন পুজোর ছুটিতে বাড়ি আসলো তখনই হার্ট ব্লকে বাবা মারা গেল। তাহলে 22.5 প্লাস 1.5 বছর, তাহলে কত বছর হয়? 24 বছর। 24 বছর বয়সেই তার বাবা মারা গেল। শঙ্কুর যখন 24 বছর বয়স তখন তার বাবা মারা গেল, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 50 বছর বয়সে বাবা মারা গেল, 24 বছর বয়সী শঙ্কু। বাবার মারা যাওয়ার পরেই কিন্তু শঙ্কু স্বর্ণপর্ণীর গাছের সন্ধান পেল এবং মিরাকিউরাল আবিষ্কার করলো। তাহলে মোটামুটি 50-52 বছর পরে গিয়ে শঙ্কু বাবার চিঠিগুলো ঘাটছে। তাহলে তখন তার বয়স কত? 24-25-এ দাঁড়িয়ে যদি প্লাস 50 ধরা হয় তাহলে একটু আগে বললাম কত হবে? 75-77 বছর বয়সী শঙ্কু স্মৃতিচারণায় ডুবে গেছে। তাহলে 50 বছর বয়সে বাবা তার মারা গেল। পুজোর ছুটিতে যখন বাড়িতে এসেছে তার 3 দিন পরেই বাবা মারা গেল। আমি যেদিন এলাম সেই দিনই রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন। তাহলে পুজোর ছুটিতে যেদিন শঙ্কু বাড়ি এলো তখন তার বাবা তাকে আশ্চর্য একটা ঘটনার কথা বলেছিল। দাগ দাও, আমি যেদিন এলাম সেদিন রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন, এই লাইনটা দাগ দাও।
দাগ দিয়ে স্টার মার্ক দাও, 5 লিখে রাখো আর প্রশ্ন লিখে রাখো। কে কাকে কোন আশ্চর্য ঘটনার কথা বলেছিল? কে কাকের জন্য 1 1 2 আর আশ্চর্য ঘটনার জন্য 3, 2 যোগ 3 5 নম্বরের প্রশ্ন। লিখেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাদের আজকের এই পর্যন্তই থাকুক। যতটুকু আলোচনা হয়েছে তার যে প্রশ্নগুলো দেওয়া হলো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা লেখা শুরু করে দাও। শর্ট কোশ্চেন আছে কিছু, কিন্তু ব্রড কোশ্চেনও এখানে আছে। ব্রড কোশ্চেনের অ্যান্সারও লেখা শুরু করো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আজকে তাহলে এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই। বাই স্যার।